শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান এজি। আজকে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় চলতি প্রসঙ্গ নিয়ে আলাপ করব। চলতি সময় আজকে আমাদের আলাপের বিষয়। এসব প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডক্টর নাহার ইনাই খান, অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। দুজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে, আজকের আয়োজনে। যেটা নিয়ে একটু আলাপ করতে চাই, দিনভর আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় আমরা লক্ষ্য করলাম যে ফেসবুকে মন্তব্য করার জেরে ভোলার শাওদা সুমি নামে একজন আটক হয়েছিলেন। রাষ্ট্রীয় সরকার বিরোধী পোস্ট দেওয়ার এক ধরনের অভিযোগ তার বিরুদ্ধে ছিল। পরে তিনি আজকে দুপুরে আমরা দেখলাম জামিনও পেয়েছেন। তো এই ঘটনার জেরে ফেসবুকে আমরা দেখলাম যে একটি পক্ষ যেটি বলছে যে এটি ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস মন্তব্য করছেন অনেকে, আরেক পক্ষ বলছেন যে ফেসবুকে অসংযত ভাষার ব্যবহার রয়েছে, গুজব ভিত্তিক পোস্ট, গুজব ভিত্তিক ফটোকার্ড, এই ধরনের পোস্টকার্ডও পোস্ট করা হচ্ছে। তো এমন পরিস্থিতিতে আবার অনেকের প্রশ্ন হচ্ছে, এটি একটি গণতান্ত্রিক সরকার এখন ক্ষমতায় রয়েছে, তাহলে স্বাধীনভাবে কেন কথা বলা যাবে না? সোহরাব ভাই, আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাকে, অধ্যাপক মেহরিনকে শুভেচ্ছা। স্বাধীনভাবে কথা বলা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো হয় তাহলে তো সেটা স্বাধীনতা না, সেটা অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ করা। যে আপনি বার্তার কথা বলেছেন, এটার দুটো দিক আছে। একটা হচ্ছে তার কথা বলার স্বাধীনতা, তিনি সমালোচনা করতে পারেন, কিন্তু তার একটা মাত্রা থাকা উচিত। মাত্রা সীমা লঙ্ঘন করা উচিত না। ধর্মেও আছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। কথা হচ্ছে যে আমি যে সম্মান অন্যের কাছ থেকে আশা করি, যে ভাষা আমি অন্যের কাছ থেকে আশা করি, আমারও সেই ভাষার বাইরে যাওয়া উচিত নয়। আজকে যিনি, যাকে নিয়ে এই বিতর্ক, যাকে নিয়ে এবং গ্রেপ্তার করেছেন, সেটা অবশ্যই আইনিভাবেই তাকে আবার কী বলে মুক্ত করা হয়েছে, অর্থাৎ জামিন পেয়েছে। তিনি নিজেকে প্রশ্ন করুন যে এই কথাগুলো বলা উচিত কিনা। একজন সঙ্গীত শিল্পী, দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সাবেক সংসদ সদস্য, তার রাজনীতি নিয়ে প্রশ্ন করা যেতে পারে, রাজনীতির সমালোচনা করা যেতে পারে। এমনকি তিনি ওই আওয়ামী লীগ সরকারের সময় তার ভূমিকা নিয়ে, রাজনৈতিক ভূমিকা নিয়ে নিন্দাও করা যেতে পারে, কিন্তু তাকে পতিতা হিসাবে চিহ্নিত করা বা বলা, এবং তার সঙ্গে আবার এই সংসদের একজন সম্মানিত সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্য, তাকে একই ভাষায় কী বলে কুৎসা রটানো, একই ভাষায় বিদ্বেষ ছড়ানো, একই ভাষায় নিজের রাগ ক্ষোভ এটাকে প্রকাশ করা, এবং জনসমক্ষে তার যদি কোনো অভিযোগ থাকতো তাহলে তিনি কিন্তু আদালতে যেতে পারতেন। তিনি যে তার এই আচরণ বা এই বক্তব্য আমাকে আহত করেছে, তিনি মানহানি মামলা করতে পারেন, কিন্তু তিনি এই ভাষায় কথা বলতে পারেন না। এখন যে বিষয়টি আসছে, এবং দেখলাম যে জামাত ইসলামী যারা সবসময় শালীনতার কথা বলেন, ধর্মের কথা বলেন, এবং রুচির কথা বলেন, ইনসাফের কথা বলেন, তারা তাকে গ্রেপ্তার করাটা ন্যায় অন্যায় আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু তারা তাকে কিন্তু এক ধরনের সমর্থন করেছেন, তার সমালোচনা করেননি, তার নিন্দা করেননি। আমরা সব কিছু কিন্তু আইন দিয়ে রহিত করা যায় না। তাকে গ্রেপ্তার করে যদি কারাগারে পাঠানো হতো তাহলেও এই সমস্যাটা এভাবে প্রতিকার হতো না। কথা হচ্ছে যে আমাদের আইন কানুনের উপরে কিন্তু নীতি, মূল্যবোধ, রুচি, সংস্কৃতি, সেটি যদি আমরা ধরে না রাখতে পারি, সেটা যদি আমরা মূল্য না দেই এবং মানুষকে মানুষ হিসাবে যদি মর্যাদা না দেই, তাহলে কিন্তু আমরা জঙ্গলে বাস করি, যেটি 7 সমুদ্রের উপর থেকে। সোহরাব ভাই, এই ধরনের ঘটনা তো আমরা আসলে আগের যখন ফ্যাসিবাদী সরকার না, আগের কোনো, এটা জমানার বিষয় না, তখন দেখতাম, কিন্তু আজকে এটা জমানার বিষয় না। আপনি জামিন পেলেন, এটি কি এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ বা বিরোধী দলের চাপ, তাদের পোস্ট, না, এটা দল বিশেষ না, এটা হচ্ছে আমাদের তার একটি প্রভাব কিনা? না, তার প্রভাব, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের রুচির দীনতা তো আছেই, রুচির সংকট, আমাদের শিক্ষার সংকট। আমরা নিজেকে যতটা ভদ্র বলে দাবি করি,
ততটা ভদ্র যে নই এইসব কথাবার্তায় কিন্তু প্রকাশিত হয়। জি সৌরভ ভাই, এমনকি হ্যাঁ যিনি আজকে এই ঘটনার দায়ে অভিযুক্ত, তাকেও যদি কেউ এরকম কথা বলে আমরা কিন্তু তার পক্ষে দাঁড়াবো, মানে এই অভিযুক্ত ব্যক্তির পক্ষে দাঁড়াবো, এবং যিনি বলেছেন তাকে একইভাবে আমরা সমালোচনা করব, নিন্দা করব। আমরা আশা করি আসবো আপনার কাছে সৌরভ ভাই। আমি ডক্টর নাহারিন খায়ের কাছে একটু যাই। ডক্টর নাহারিন, সেটি হচ্ছে সৌরভ ভাই যেটি বলছিলেন যে বাক স্বাধীনতার বিষয়টি, সেটি আসলে দায়িত্বের সাথে আসলে ভোগ করাটাও সে শিখতে হবে, হ্যাঁ সেই বিষয়টা তিনি ইঙ্গিত করছিলেন। কিন্তু আমরা একটু যদি আলাপ করি যে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু তাকে নিয়ে আঁকা যে ব্যঙ্গাত্মক কার্টুন, সেটা কিন্তু তিনি নিজেই শেয়ার করেছিলেন। শেয়ার করে তিনি কিন্তু কার্টুনিস্টদেরকে বলেছিলেন যে নির্ভয়ে কার্টুন আঁকুন, এই আহ্বান তিনি জানিয়েছিলেন। এখন আবার আমরা দেখছি যে সমালোচনার কারণে অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে এটা মানে কিসের ইঙ্গিত বা কি বলে আমরা ধরে নিব? বলা হচ্ছে যে উপরের নির্দেশে এই গ্রেপ্তার, এই আটক করা হয়েছে। আচ্ছা, ব্যঙ্গাত্মক কার্টুন আর কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা বা নুডিটি অথবা আপনার একটা ছবি দিয়ে বাজে কথা লেখা, যেটা সাফার আমি করেছি গত 1.5 বছর, এগুলো কিন্তু পর্নোগ্রাফি আইনে পড়ে। ব্যঙ্গাত্মক কার্টুন কিন্তু পলিটিক্সে একটা নর্মাল বিষয়, সব দেশেই হয়, এবং জনাব তারেক রহমান সেটাকেই এনকারেজ করেছেন। এবং তার মানেই হচ্ছে ব্যক্তি স্বাধীনতা এবং আপনার কথা বলার স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা মানে যে পরিমিতি বোধ, কোথায় কি করতে হবে সেটা বুঝতে পারা, একটা জাতি যখন সেটা বুঝতে পারে না তখন আমি মনে করি শাস্তির কিছু বিধান থাকতেই হবে। আজকের বিষয়টি যদি আপনি দেখেন, আপনি যে নারীটি করেছেন তাকে যদি, তার অবয়বটি যদি দেখেন, আমাদেরকে যারা ক্রমাগতভাবে ফেসবুকে বলতে থাকে, সোশ্যাল মিডিয়াতে বলতে থাকে যে আমরা বিধর্মী, আমরা নাস্তিক, আমরা বেপর্দা, সেই সব জায়গা থেকে এই নারীকে যদি আপনি দেখেন, তাদের চোখে যেসব নারীরা বেহেস্তি নারী, এই নারী কিন্তু একদমই সেই বেহেস্তি নারী। একজন বেহেস্তি নারী, কোরআন শরীফের কোথায় লেখা আছে যে আপনি অশ্লীল শব্দ বলতে পারবেন? আপনার মুখের শব্দের বিচার আল্লাহ সবচেয়ে বেশি আগে করবেন। অথবা আপনি কাউকে কষ্ট দিয়েছেন কিনা সেটার বিচারও আপনি যদি ইসলাম মানেন তাহলে করবেন। আমি যদি ওই ধর্মীয় পার্সপেক্টিভ থেকে না যেয়ে রাজনৈতিক পার্সপেক্টিভে এটাকে দেখি, দেখুন জামাতের আমির কিন্তু আজকে এন্ডোর্স করেছেন যে যিনি এই কাজটি করেছেন তিনি তাদের কর্মী। আজকে কিন্তু যেমন আমরা গত 1.5 বছর ক্রমাগতভাবে বলেছি যে জামাতে ইসলাম একটি বট বাহিনী আছে যারা ক্রমাগতভাবে আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেন, এরকম প্রোফাইলগুলো আছে, আমরা এগুলোর কথা প্রচুর বলেছি। আজকে জামাতে ইসলামের আমির এন্ডোর্স করে দিলেন যে তাদের দল থেকে এই কাজগুলো করা হয়। আপনি যদি ওই মেয়েটির ফেসবুক প্রোফাইলে যান, কোনো শ্লীল কথা আপনি দেখবেন না, অশ্লীলতায় ভরা, যে কাউকে নিয়ে লিখেছে যেভাবে লিখেছে, এবং তার পরবর্তীতে তাকে গলায় গাঁদা ফুলের মালা দেওয়া হয়েছে, যেটা রিফ্লেকশন অফ দি লাস্ট ইয়ারের সেই ঘটনা। ঢাকা ইউনিভার্সিটিতে একজন নারী অবমাননাকারীকে বুকে কোরআন শরীফ দিয়ে এই রকমই গাঁদা ফুলের মালা দেওয়া হয়েছিল। তাকে সংখ্যায় গাঁদা ফুল একটু বেশি ছিল কারণ সে পুরুষ ছিল, নারীটি একটি পেয়েছে। তার মানে আপনি ধরেই নেবেন যে এটি জামাতের বট বাহিনী, এবং জামাতে ইসলামী আজকে সংসদ থেকে শুরু করে জাতির সামনে প্রমাণ করে দিল যে তাদের কর্মীরা এই কাজগুলো করে। জামাতের আমিরের কাছে আমি এখন বিনীত একটি অনুরোধ করতে চাই যে তারা যে এত শ্লীলতার কথা বলেন, তারা যে এত পর্দার কথা বলেন, তারা ওই মেয়েটির প্রোফাইলে গেলে কোন পর্দা আপনি দেখতে পাবেন? তাহলে একজন আমির হিসেবে, এবং যিনি নাকি নারীদের সম্মানের জন্য সবচেয়ে চোখের পানি ফেলেছেন, যিনি নাকি বলেছেন নারীরা বাসায় থাকলে সম্মানিত হবে, ওরকম একজন নারীকে দিয়ে প্রচুর নারীকে এই যে স্লাট শেমিং এর ভেতর দিয়ে যেতে হলো, তার বিচার উনি কি করেন? উনি উনার দলীয়গতভাবে এই মেয়েটির বিরুদ্ধে কি অবস্থান নেন সেটি দেখার জন্য আমি অপেক্ষায় থাকব। এবং আমি মনে করি যে এটি একটি পারফেক্ট টাইম যে জামাতে ইসলামীকে প্রমাণ করতে হবে যে তাদের আসলে বট বাহিনী নাই, তারা এগুলো করেন না। দেখেন গত 1.5 বছর আমরা যারা মিডিয়াতে মেয়েরা কথা বলেছি, আপনি বিশ্বাস করতে পারবেন না আমরা কিসের ভেতর দিয়ে গেছি। ইভেন এই মুহূর্তে আমি যে কথা বলছি না, আপনি দেখেন নিচে আমাকে নিয়ে কী লেখা হচ্ছে, বেপর্দা নারী, আমাদেরকে কি কি লেখে, এগুলো এখন বলতে বলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। খাট কাঁপানো নেত্রী, হ্যাঁ, রাতের খাবার, এই কথাগুলোর ভেতর দিয়ে আমরা সব সময়, যে পতিতা তো কোনো শব্দই না, মানে এটা অহরহ বলতে থাকে। তাহলে একটা সোসাইটিতে আপনি
বাক স্বাধীনতার নামে একটা মেয়ের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবেন। সেই মেয়েটি কে, তার শিক্ষাগত যোগ্যতা কি, তার সামাজিক মর্যাদা কি, তার মা বাবা ভাই বোন আছে কিনা, তার একটি সংসার আছে কিনা, এবং আপনার একটি শব্দ তার যে রাতের ঘুম হারাম করে নেয়, সেই বিচারটা কোন সরকার করবে? আমি মনে করি যে জনাব তারেক রহমানের সবচেয়ে নারী বান্ধব প্রধানমন্ত্রী হতে হবে। কারণ আমি এই কথাটি সব জায়গায় বলি যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে যেটি নারী নেতৃত্বের ভেতর দিয়ে গেছে। উনার সময় যদি এইসব সাইবার বুলিংয়ের কোনো ধরনের বিচার না হয়, আমি মনে করি যে এইটা আর থামবে না। সো আমাদের নারীদেরকে কথা বলার স্বাধীনতা, মানে আমি মনে করি আপনি উন্নয়নের যত গল্পই বলেন না কেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, প্রবৃদ্ধি, জিডিপি, যাই বলেন না কেন, একটা মেয়ে যদি নিরাপদ তাকে না মনে করে, একটা মেয়ে যদি রাতে একা শহরে হাঁটতে না পারে, সেই উন্নয়ন আমার কাছে আমি আসবো নাহিদ আপনার কাছে। সৌরভ ভাই, আপনার কাছে কি প্রশ্ন রেখে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতিতে যাব। সেটি হচ্ছে যে আসলে কি এই ধরনের আটক গ্রেপ্তার করে কি এই গুজব পোস্ট এগুলো কি বন্ধ করা সম্ভব? ফেক আইডি থেকেও তো হতে পারে। আর এছাড়া আসলে মানে কোনো ধরনের ভয়ের সংস্কৃতি যেন তৈরি না হয়, সেই বিষয়টিও তো সরকারকে আশ্বস্ত করতে হবে, যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষজন কি লিখবে, কি বলবে, কি পোস্ট করবে, সেসব বিষয় যেন কোনো ধরনের চড়াও বা কোনো ধরনের যেন রেগুলেশন না আসে, সেসব জানবো। একটা বিরতির সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবার ফিরছি এখন তো। ফিরলাম বিরতির পর। সৌরভ ভাই, যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, মানে আটক গ্রেপ্তার করে কি এইসব গুজব, ভুয়া ফটোকার্ড ঠেকানো যাবে? ফেক আইডি দিয়েও তো করা হয়, অনেক সময় বট বাহিনীর কথা আমরা শুনে থাকি। এছাড়া ভয়ের সংস্কৃতি যেন তৈরি হয়ে না যায়, যেন মানুষকে তো এক ধরনের আশ্বস্তের জায়গায় রাখতে হবে সরকারকে। আচ্ছা, ভয়ের সংস্কৃতি দুদিক থেকে। এক হচ্ছে এইসব অপপ্রচার, গালাগাল, বিদ্বেষ ছড়ানো, সেটাও তো ভয় তৈরি করে। আবার তাদের ধরার নামে, মানে অভিযুক্তকে ধরার নামে বা তার বিরুদ্ধে মামলা দেওয়ার নামে যেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে বা সরকার করে, সেখানেও ভয়ের বিষয়। আমি মনে করি এক্ষেত্রে সরকারের চেয়ে বেশি সমাজের দায় বেশি, বিশ্ববিদ্যালয়গুলোর দায় বেশি, শিক্ষা প্রতিষ্ঠানের দায় বেশি, অফিস আদালতের দায় বেশি। যে আমরা ধরেন তাহলে আমরা কি শিক্ষা নিলাম? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা যদি উচ্চারণ অযোগ্য ভাষায় একে অপরকে সম্বোধন করে, গালাগাল করে, এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে জনসভায়। আপনি দেখেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় বুয়েটের শিক্ষার্থীরা স্লোগানে কী সব ভাষা ব্যবহার করেছিলেন, এবং আজকের প্রধানমন্ত্রীর নাম নিয়েও। আবার হতে পারে যে এর বিরোধী পক্ষ তারাও বলতে পারে যে তাদেরও বলেছে। আমি বলছি, যেই বলুক থাকুক, এটা শুধু দলের বিষয় না, সেটি আওয়ামী লীগ হোক, জামাত ইসলামী হোক, বিএনপি হোক বা এনসিপি হোক বা অন্য যে কোনো দল হোক, মানুষের ঘৃণা ছড়ানোর, গালাগাল করার, অশালীন ভাষা ব্যবহারের অধিকার কারণেই। এখন এটা কিভাবে রহিত করা যাবে, এর বিরুদ্ধে একটা সামাজিক জাগরণ দরকার। জাগরণটা তো সেটা অনেক সময় সাপেক্ষ। এটা কে করবে? সেই শুভবুদ্ধির মানুষ কোথায় পাবো? এটি একটি। আইনে দিয়ে সব কিছু করা যায় না, তবে আবার আইনের প্রয়োগও দরকার। কারণ আইন যদি কোনো কিছুই ব্যবস্থা না নেয়, তখন আইনের অপব্যবহার না হয়, সেটা দেখার বিষয়। আর যদি বলেন যে আজকে ভোলার যে নারীর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে, এরকম গত 1.5 বছরে বা তারও আগে থেকে যদি আপনি হিসাব করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে সভা সমাবেশে কত হাজার লাখ লাখ এরকম বক্তব্য পাওয়া যাবে, মানে নামে বেনামে। এবং যখনই যেটা ধরা পড়ে বলে যে বেনামে করা, মানে এই নামে কোনো অস্তিত্ব নাই, কোনো ব্যক্তি নাই। তো এটা ধরা উচিত। এটা কিভাবে, এটি প্রথমত হচ্ছে যে চিহ্নিত করা, কারা করেছে, এর পিছনে কি কারণ। যদি তো রাজনৈতিক দলের কর্মী হয়, রাজনৈতিক দলকে বলা, যদি কোনো সংগঠনের কর্মী হয়, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়, তাকে বলা। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে লাঞ্ছিত করে যদি একজন শিক্ষার্থী, আপনি শুধু বুলিংয়ের কথা বলছি, আমরা ভাষা ব্যবহারের কথা বলছি, যখন সরাসরি লাঞ্ছিত করে, মানে তখন আমরা কোথায় আছি, আমরা কতটা এগোলাম?
এটি আপনি চিন্তা করেন 70, 80, 90 দশকে এই ভাষা ব্যবহৃত হয়েছে আমাদের কোনো পরিসরে, না রাজনৈতিক পরিসরে, না সাংস্কৃতিক পরিসরে, না কোথাও। তা আমরা এখন মানুষকে গালি দেওয়া ছাড়া আমরা আনন্দ সৌরভ, এই প্রশ্ন চলে আসে যে আমরা যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন আমরা দেখলাম দাবি দাওয়া নিয়ে মানুষজন রাস্তায় নেমে যাচ্ছিল, বারবার মব হচ্ছে, না, অনেক দাবি ক্ষেত্রে- দেওয়া হ্যাঁ, কিন্তু এখন সেই দাবি দেওয়া কি সব পূরণ হয়ে গেছে? কিন্তু তারপরে কিন্তু মানুষ রাস্তায় আসলে দেখছি না, বা না মবের না ঘটনাগুলো আমরা রাস্তায় ওভাবে দেখছেন না, দেখছি না। সংগঠিতভাবে দেখছেন না। কিন্তু রাস্তায় মানুষ নেমেছে। আপনি এই যে ফিলিং স্টেশনের সামনে কি হচ্ছে, অনেকগুলো অঘটন ঘটেছে। তো সুতরাং মানুষ কিন্তু ক্ষুব্ধ, ক্ষেপে ফসে উঠছে তার জনজীবনের সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে। জ্বালানি, সেটা হামের চিকিৎসা বলুন। এখন আবার প্রত্যেক সরকারের একটা মানে কী বলে অভিন্ন প্রবণতা থাকে যে সব পূর্বসূরির উপর দায় চাপানো, যে এরা ধ্বংস করে গেছে, এরা সবই যে কারণে করেছে। আমরা এখন পারছি না, আমরা আমাদের ভাবছিলাম যে সময় অন্তর্বর্তী সরকার কিন্তু এসে বলছিলেন যে আগের সরকারের কারণে আমরা পারছি না। পারছি না। আবার এখন বিএনপি বলছে যে আগের সরকারের কারণে পারছি না। তাহলে কে কবে পারবে সেই প্রশ্ন থেকে যায়। সৌরভ, আমি আসবো। ডক্টর নাহারিন, আপনি কি যোগ করতে চান কিনা কোনো কিছু, যে এই ভয়ের সংস্কৃতির প্রসঙ্গে, তারপর আমরা একটা অন্য প্রসঙ্গে যাব? ভয়ের সংস্কৃতির কথাটা বলতে চাই যে মিডিয়া সবসময় কাউকে গ্রেপ্তার করলে বলে ভয়ের সংস্কৃতি, কিন্তু যারাই কাজগুলো করে, পার্টিকুলারলি মানে এই বড বাহিনীগুলা, তারা যে আমাদের মধ্যে ভয়ের সংস্কৃতি করে, আমি যদি আমার কথাই পার্টিকুলারলি বলি, আমার বাসায় হুমকি দিয়েছে, যেগুলো লিখেছে, হ্যাঁ, আমি তো মানে ধরেন ব্যক্তিগত জীবনে হয়তো একটু ভীত হয়েছি, কিন্তু প্রতিনিয়ত আমাকে ওই যুদ্ধটার ভেতর দিয়ে যেতে হয়েছে যে ভয় পাবো না, যত বলুক বলতে হবে, করতে হবে, এটা একটা যুদ্ধ হিসেবে নিয়েছিলাম। তাহলে এই যে আমি হয়তো একটা সুবিধাজনক সমাজে অবস্থানে আছি দেখে করতে পেরেছি, কিন্তু বাংলাদেশে প্রচুর মেয়ে আছে বা অনেক ছেলেও আছে, আমি তাদেরকেও ছোট করছি না, মানে তাদেরকেও এই ভয় সংস্কৃতির ভেতর দিয়ে যেতে হয়। হ্যাঁ, চাকরি, লেখাপড়া, মানে মেয়েরা সুইসাইড করে, আর রাজনীতি ছেড়ে দেওয়ার তো বহু এক্সাম্পল আছে। এবং আপনারা বারবার বলেন না যে নারী নেতৃত্ব কেন উঠে আসে না? যখনই আপনি একজন নারীকে লিখবেন যে আপনি খাট কাঁপানো নেত্রী, আপনি নেতাদের সাথে থেকে নেত্রী হয়েছেন, কয়টা মেয়ে আছে এই স্ট্রাগলটি হ্যান্ডেল করতে পারে? তাহলে এইসব জায়গা থেকে ভয়ের সংস্কৃতি শুধু আপনাকে অ্যারেস্ট করলে হবে, কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে যে ভয়গুলো দেখানো হয় সেটার কি কোনো বিচার হবে না? আপনারা হয়তো বলছেন, বা সোহরাব ভাই বলছে যে আইন করে আসলে করা যায় কিনা। একটা এক্সাম্পল দিতে চাই, আপনি যদি 2001 সালেই মনে হয় অ্যাসিড নিক্ষেপের আইনটা দেখেন, যে কথাটা আমি সবসময় বলি, আমাদের শৈশব কেটেছে কিন্তু অ্যাসিডে মানে ক্ষত বিক্ষত চেহারার মেয়েকে দেখে, কিন্তু এখন কিন্তু আমরা সেটা সিগনিফিক্যান্টলি কমে গেছে, জাস্ট বিকজ যে একটা খুবই স্ট্রং আইন হয়েছে। আমি মনে করি সাইবার বুলিংয়ের মতো একটা অবস্থা, যেটা এখন একটা ব্যাধিতে পরিণত হয়েছে, আপনি এটাকে যতই ভাবে ভয়ের সংস্কৃতি বলেন, যাই বলেন, এটাকে শক্ত হাতে দমন করতে হবে। সৌরভ, সামাজিকতার কথা বলছেন, সামাজিক চাপ তৈরির কথা বলছিলেন, দলের চাপের কথা বলছিলেন। না, এই যে অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে জাগরণটা হয়েছিল, আন্দোলন হয়েছে, এবং সেই কথাটাই তো আমি জামাতের আমিরের কাছে বললাম যে উনি যেহেতু এটা অ্যাকনলেজি করেছেন যে উনার কর্মী, তাহলে জামাতে ইসলামী দলীয়গতভাবে এই মেয়েটির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটি দেখার আমি অপেক্ষায় আছি। আর আপনারা যেটা বলছেন যে রাজপথ, যেটা বলছিলেন মবের কথা, যে মবকে তো কত সময় বলা হয়েছে মব জাস্টিস, তারপর আবার বলা হলো প্রেশার গ্রুপ। এই প্রেশার গ্রুপ এখন আমরা দেখতে পাচ্ছি না কেন? গত শনিবার দেখেননি, মানে উত্তর গেটে তো অলরেডি জমায়েত শুরু হয়ে গেছে, জামায়াত ইসলামী তো জমায়েত শুরু করেছে, তাদের কিন্তু আজকেই কিছু ঘোষণা এসেছে, কালকে পরশু থেকে তারা রাজপথে নামবে। এখন যেটা হয়েছে যে দেখেন, এই দলগুলো সংসদে কথা বলে এই সব নেত্রীদেরকে নিয়ে, বা এই দলগুলো খালি তো এই যে সংস্কারের ভেতর দিয়ে আছি, কিন্তু এই জমায়েতটা কি হয়েছে যে হামে এতগুলো শিশু মারা গেল তার জন্য? বা এই যে কথাটি সৌরভ ভাই বলছিলেন যে আমরা আসলে ওই সংস্কৃতিতেই আছি যে পূর্ববর্তী সরকারকে আমরা সবসময় কমপ্লেইন করি, কিন্তু হামের ইস্যুতে যদি আপনি পার্টিকুলারলি দেখেন, এটা তো আসলে পূর্ববর্তী বা তার আগের সরকারেরই একটা ক্রোনোলজিক্যাল একটা প্রবলেম। এবং শুধু খালি এইটাকে আইডেন্টিফাই করলেই হবে না, বাংলাদেশ কিন্তু সিগনিফিক্যান্টলি ভেরি মানে একটা পজিটিভ সাইন দেখিয়েছিল টিকার বিষয়ে। দেখেন, আমাদের পোলিও নির্মূল হয়ে গিয়েছিল, তাহলে বাংলাদেশে এই যে হলো, এটা যেমন করে আপনার সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছে, আপনি যে ওয়াজ মহফিলের কথা আমরা বলছি, সেটাকেও কি ইগনোর করতে পারবেন? বাংলাদেশে গত 1.5 বছর কন্টিনিউয়াসলি ওয়াজগুলোতে বলা হয়েছে যে টিকা দেয়া বেদাত, টিকা দেয়া যাবে না, এই কথাগুলো এসছে। এবং যে দেশে ধরেন এত মানে
অনেক মানুষই আছে যে যাদেরকে আপনি খুব সহজে ধর্মের কার্ড প্লে করে মোটিভেট করতে পারেন, সেই জায়গা থেকে শিশুগুলো এই ভালনারেবল সিচুয়েশনে পড়েছে। তার মানে এটা শুধু যে খালি সরকার বা তা না, সামাজিক এই যে যারা ওয়াচ করেন তাদের কি কোনো দায়িত্ব নাই? তারা যে ক্রমাগতভাবে এই কথাগুলো বলেন বা নারী বিদ্বেষী ওয়াচ করেন, সেগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার সময় আসে নাই এখনো? সামনে আমরা অপেক্ষা থাকবো, দেখি কি হয়। আমরা একটা বিরতি সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আলাপে। সোহরাব ভাই, একদমই সময় কম, 5 মিনিট পাবো, আর আড়াই মিনিট করে সময় দিতে পারবো। আমরা একটু আলাপ করতে চাই, যেহেতু আপা তুলে এনেছিলেন যে রাজপথে আসলে নামার এক ধরনের কর্মসূচি ঘোষণা হচ্ছে 11 দলের জোটের পক্ষ থেকে। মানে সংসদ শুরু হতে না হতেই রাজপথে নামার আসলে প্রক্রিয়াটা আমরা দেখছি। বিরোধীরা সংসদে আলোচনায় সমাধান না খুঁজে রাজপথ, মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতাই কি এই শঙ্কার কারণ কিনা বিরোধী দলের? এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে বিরোধী দলের অবস্থান, এবং এটা স্বীকার করতে হবে যে জুলাই সনদে তো সব দলই সই করেছে, এবং জুলাই সনদের যেসব অঙ্গীকার সেটা বাস্তবায়নের সরকারি দল বিরোধী দল অঙ্গীকারবদ্ধ। এর প্রক্রিয়া নিয়ে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিন্তু প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকতে পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু এই চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিরোধী দল এই রাজপথে কর্মসূচি নিলেও তারা কিন্তু সংসদ থেকে বেরিয়ে যে এটি নেয়নি। এর আগে আমরা দেখতাম কি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি রাজপথে যে সংসদ বর্জন করত দিনের পর দিন, এবং শেষ 2 বছর 2.5 বছর তো কেউ সংসদে থাকতো না, কোনো বিরোধী দল। আবার বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সংসদ বর্জন করতো, অব্যাহত করত। এখন এটা একটা চাপ সৃষ্টি করার জন্যে। এখন দেখার বিষয় যেটি এই মুহূর্তে জনজীবনের প্রধান সংকট কি? সংকট হচ্ছে জ্বালানি, সংকট হচ্ছে সংকট হচ্ছে নিত্যপণ্যের দাম। এসব নিয়ে রাজপথে না নেমে জুলাই সনদ নিয়ে, এটির সমাধান করতে হবে সংসদের ভিতরেই। এটি এরকম করার নিশ্চয়ই বিরোধী দলও আশা করে না যে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, তারপর জুলাই সনদ বাস্তবায়ন হবে। মানে রাজপথে 2024-এ যেটি বিরোধী দল করছিল, বিরোধী দল বা ছাত্র নেতৃত্ব। সুতরাং তারা হয়তো চাপের মধ্যে রাখতে চায় সরকারকে, আর দেখাতে চায় নিজেদের শক্তিটা দেখাতে চায়। সংসদে যেহেতু বিএনপি 2/3, তো তারাও যে কমজোরি নয়, তারাও যে একেবারে দুর্বল নয়, এটা দেখানোর জন্যই সংসদের ভেতরে বাইরেই তারা এটি করবে। এবং প্রথম দিকে যতটা তাদের গরম মনে হয়েছিল, তা এখন কিন্তু অনেকটা নরম মনে হচ্ছে। মানে কারণ সরকারি দলের যে যুক্তি, সেই যুক্তি তারা খণ্ডন করতে পারছে না। সরকারি দল বলছে দুটো ব্যাপারে, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। আমরা বলছি জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেবেন, আপনারা নেননি। জুলাই সনদে ছিল যে প্রতিটি দল অন্তত 5% নারী প্রতিনিধি নারীকে মনোনয়ন দিবেন, নারী প্রার্থীকে, আপনারা দেননি। তাই জুলাই সনদ কে বাস্তবায়ন করেননি? এসব প্রশ্নে কিন্তু তারা জবাব দিতে পারেনি। আবার এটাও মনে করি যে বিএনপির উচিত সংখ্যাগরিষ্ঠতার জোরেই সব কিছু পাশ না করা। তাদের অঙ্গীকার, 17 বছরের অভিজ্ঞতা এবং তাদের পূর্ববর্তী সরকারের অভিজ্ঞতা, 1/6-এর অভিজ্ঞতা, সবটা যাচাই বাছাই করে। পুরনো বিএনপিতে কিন্তু মানুষ ফিরে যেতে চায় না, পুরনো আওয়ামী লীগে যেমন ফিরে যেতে চায় না, বিএনপিকেও নিজেকে নবায়ন করতে হবে, নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে হবে, যেটা প্রধানমন্ত্রী অনেকাংশে করেছেন ব্যক্তিগতভাবে। দল কি তার সঙ্গে দল তাকে অনুসরণ করতে পারছে? দল কি তার মতো করে নিজেদের প্রস্তুত করতে পারছে কিনা? এমনকি মন্ত্রিসভা, আর এ ব্যাপারে কিন্তু যথেষ্ট প্রশ্ন। আজকেই দেখলাম অনলাইনে যে ময়মনসিংহে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং সাংবাদিকরা বেরিয়ে গেছেন, এবং সেটা নিয়ে একটা কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। ডক্টর নাহরিনের কাছে একটু, যে ডক্টর নাহরিন, মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জেরেই কি বিরোধী দল সংসদে টিকতে পারছে না, এই কারণে রাজপথে যাচ্ছে, নাকি দুদিক থেকেই চাপ অব্যাহত রাখতে যাচ্ছে সরকারের উপরে, নাকি বিএনপি আসলে সংখ্যাগরিষ্ঠতার জোরে সবকিছু করতে চাচ্ছে? এটা দুইভাবে উত্তর দেয়। প্রথমটা হচ্ছে, আপনার কয়েকদিন আগে মনে আছে যে বিরোধী দলীয় নেতা উনি বলছেন যে আমরা এক্ষুনি ওয়াকআউট করবো, তখন স্পিকার বলছেন যে বিষয়টা এখনো উত্থাপিত হয়নি, আপনি একটু ধৈর্য ধরে শুনে তারপরে ডিসিশন নেন ওয়াকআউট করবে
কিনা। তার মানে আমরা এমন একটি বিরোধী দল পেয়েছি যাদের মাথার মধ্যেই আছে যে ওয়াকআউট করতেই হবে, আপনি হ্যাঁ বললে ওয়াকআউট করতে হবে, না বললে ওয়াকআউট করতে হবে। তার সাথে 2/3 কোনো সম্পর্ক নাই। আর 2/3 যেটা বলছেন, আমি মনে করি যে বদিউল আলম মজুমদারের এই কমেন্টটাই তো এখন সব জায়গায় ঘুরছে। আমি মনে করি এটা বাংলাদেশের মানুষ যারা ভোট দিয়েছেন, এবং আমরা যেহেতু এটা দাবি করছি বা এবং বিশ্বাস করতে চাই যে এটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তাহলে 2/3 মানুষ যাকে ভোট দিয়েছে মানুষের মতামতের প্রতিফলনকে তাহলে উনি কি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন? মানে এখন একটা দেশের যদি 2/3 মানুষ চায় একটা দল ক্ষমতায় আসুক, এটা কি অপরাধ? তার মানে ওনারা এটাই বলতে চান যে এর আগে তাহলে যত 2/3 হয়েছে বা যারা ক্ষমতায় এসছে বা আসার চেষ্টা করেছে, তাহলে এটা কি এক ধরনের মেকানিজমের মধ্যে হয়? মানুষ যদি সত্যি একটা দলকে 2/3 চায়, আমি মনে করি এটা কোনো সমস্যাই না। এবং এই কথাটাও সাথে সাথে বলতে চাই যে স্বৈরাচারী হওয়াটা কোনো সংবিধানে লেখা থাকে না। সংবিধান আপনি যতই সংশোধন, সংস্কার, যে শব্দ বানিয়ে সংবিধানকে আপনি পরিবর্ধন করেন না কেন, সংবিধানে কোথাও লেখা ছিল না আপনি আয়না ঘর বানান, সংবিধানে কোথাও লেখা ছিল না যে আপনি হেলিকপ্টারে করে পালিয়ে যান। তার মানে আপনি কতটা স্বৈরাচারী হবেন কি হবেন না, সেটি আপনি ব্যক্তিগতভাবে ক্ষমতায় যারা বসে থাকে এবং তার আশেপাশে যারা থাকে তাদেরকেই আসলে নির্ধারণ করতে হবে তারা কোন পথে হাঁটবে। তবে আমি বিশ্বাস করি যে সোহরাব ভাই যেটা বলছিলেন যে পুরানো বিএনপিকে মানুষ দেখতে চায় না, আমার ধারণা বিএনপি নতুন পথে হাঁটার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে একটা দল, যদিও বিরোধী দল কিন্তু অভিযোগ করে যাচ্ছে যে বিএনপি যেভাবে সংসদে আচরণ করছে, রাজপথে আচরণ করছে, বলাই হচ্ছে এগুলো সব আওয়ামী লীগের ভাষা। কারণ ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখেছি, বিএনপির মহাসচিব তারা দেখেছি আন্দোলন দমনের এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন, এটা নিয়েও তারা অ্যাড্রেস করেছে। একটা বিরতি নীতি হচ্ছে, বিরতি ফিরে এসে বাকি আলাপটা করি। দর্শক, বিরতির উপর আবারও ফিরছি। বিরতির পর আবারও ফিরলাম। সোহরাব ভাই, সংসদ প্রসঙ্গে একটু আলাপ করতে চাই অধ্যাদেশগুলো নিয়ে, যে সুপ্রিম কোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ যে রহিত করা হলো, মানে বিচার, মানবাধিকার, দুদক, এই জায়গাগুলোতে সরকার কি আগের সরকারের মতোই কি অধীন করতে চায় কিনা, এমন ইঙ্গিত কি দেয়? না, সেটা তো জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেসব বিধিবিধান, একটা হচ্ছে যে গণতান্ত্রিক বিধিবিধান জরুরি, তার চেয়েও জরুরি হচ্ছে প্রয়োগটা কেমন হবে। আর সংবিধানে তো সব কিছু লেখা থাকে না। সংবিধান হচ্ছে সীমা রেখা তৈরি করা, যে এর বাইরে না যাওয়া। এখন আমি তো মনে করি যে জুলাই সনদের যে বিএনপির যে অঙ্গীকার, তার থেকে সরে আসা উচিত না। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায়, বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহারের স্বাধীনতার খর্ব করার ভুক্তভোগী তারা। এখন তাদের সরকারের সময় যদি বিরোধী দল বা সাধারণ নাগরিকরা সেই স্বাধীনতা ভোগ না করতে পারে, ইনসাফ না পায়, ন্যায় বিচার না পায়, তাহলে সেটা কিন্তু মানুষ আগের সরকারের সাথে তাকে মিলিয়ে চেষ্টা করবে। টিআইবির একটা বক্তব্য বলি একটু। অনেকেই মানে টিআইবি মনে করছে যে আগের মতোই ভেতর থেকে কোনো বাধা আসতেছে, মানে এই অধ্যাদেশগুলো নিয়ে না বাধা আসছে, এটা তো টিআইবি বলছে দুটো হচ্ছে রাজনীতি, একটা হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র নাকি মূল ক্রিয়ানক হিসেবে কাজ করছে। আচ্ছা, এখানে আরেকটু বিভ্রান্তি তৈরি হয়েছে এই কারণে, সংসদে মন্ত্রীদের বক্তব্য ছাড়া সরকারের পক্ষ থেকে অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বা দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। বিরোধী দল রাস্তায় নেমেছে, রাস্তায় তারা বক্তৃতা দিচ্ছে, বিবৃতি দিচ্ছে। তো তাদের বক্তৃতা, বিবৃতি বা অভিযোগ যে সত্য নয়, সেটা খণ্ডন করছে না কিন্তু বিরোধী দল আর সরকারি দল। এ কারণেও মানুষ মনে করছে যে তাহলে সরকারি দলের কোনো দুর্বলতা আছে। আর অনেকগুলো বিষয় স্পষ্ট হওয়া উচিত। আর যেমন উচ্চকক্ষ বিএনপি চায় নিম্নকক্ষের আসনের ভিত্তিতে, আর বিরোধী দল চায় নিম্নকক্ষের ভোটের ভিত্তিতে। আমি মনে করি সেখানে ভোটের ভিত্তিতে হওয়াটাই ন্যায্য, কারণ তাহলে হয়তো বিরোধী দল আসন সংখ্যা বাড়তে পারে এবং এক ধরনের প্রতিনিধিত্ব থাকে, ভোটারদের এখানে ভূমিকা থাকে। আর না হলে সেটি কিন্তু ওই আমাদের সংসদে 50টি নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত আছে। এখন আমরা পুরুষদের জন্য আর 100টি আসন সংরক্ষিত চাই না। এটি ভোটের মধ্য দিয়ে হওয়া উচিত। অন্য ক্ষেত্রেও এটা ঠিক যে কোনো আইন সংসদেই হতে হবে, কারণ আইনসভায় কিন্তু আইন হবে। তো অধ্যাদেশ বা সেটা যত উত্তম হোক, সেটা মানুষ জানে না
এর মধ্যে কি আছে। সুতরাং এই সবগুলোই সংসদে আলোচনা হোক, সংসদে বিচার বিশ্লেষণ হোক, তর্ক বিতর্ক হোক, প্রয়োজনে বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে, তাদের পরামর্শ নিয়ে এই আইনগুলো যাচাই বাছাই করে যেটি জনকল্যাণের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য প্রয়োজন সেটি করবে। ডক্টর নাহরিন, শুনবো এই বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে মানে সরকার কি তাহলে সংসদে পরিষ্কার করতে পারছে না বিষয়গুলো নিয়ে, সেই জন্য কি ধোঁয়াশা তৈরি হচ্ছে? আসলে আমি একটু পেছন থেকে কথাগুলো বলতে চাই। দেখেন, বিএনপি যে কয়টাকে মিডিয়া যেটা করে যে 133টার মধ্যে 98টা কিন্তু একেবারে মানে গ্রহণ করা হয়েছে, অবিকল আছে। এবং বিএনপি প্রথম থেকে যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটি কিন্তু সে ইলেকশনের আগেই দিয়েছে, এবং সেই নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে সেগুলো নিয়ে কিন্তু বিএনপি এখন কথা বলছে। এমন না যে বিএনপি ইলেকশনে জেতার পর তার স্ট্যান্ডকে চেঞ্জ করেছে। তাহলে একটা দেশের মানুষ, তখন আমরা সবাই জানতাম বিএনপি কোন কোন ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেটি জানার পরও যদি মানে 2/3 মেজরিটি একটা দল পায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ জেনে বুঝে বিএনপিকে ভোট দিয়েছে, এবং তারা জানে যে বিএনপি এই কাজগুলো করাতে তারা বিতর্ক তৈরি করবে অথবা তারা এটা নিয়ে আলোচনা করবে, তারা সহজে এটাকে মেনে নিবে না। তার মানে মেজরিটি লোকজন জানতো যে বিএনপি এই ইস্যুতে কথা বলবে। তো সেই জায়গা থেকে আমি যেটা মনে করি যে বিএনপি প্রথম দিন থেকে তার যে স্ট্যান্ড ছিল জুলাই সনদ নিয়ে বা কিছু, সেই জায়গাতেই আছে, এবং বিএনপি প্রতিনিয়ত বলছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে, কিন্তু পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে আলোচনা করছে। আলাপ অনেক কিছু থেকে গেল আজকে, সময় স্বল্পতা, নিশ্চয়ই আরেকদিন আলাপের সুযোগ হবে। শেষ করতে হচ্ছে আজকে, দর্শক শেষ করছি এখন। প্রকাশ, সঙ্গে থাকুন আমাদের।